ছেলেটার এত হাহাকার করার পরেও মেয়েটা চোখ খুলল না। বাড়ির লোক এসে ঘিরে ধরল। রুদ্ধ বউকে কোলে তুলে নিল হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আটকে দিল পুলিশ। রুদ্ধ ওই মুহূর্তে নিজেকে এতটা অসহায় মনে হলো যেন নিজেকেই শেষ করে দিতে চাইল। সেখানে উপস্থিত তমালের পানে করুণ চোখে তাকাতেই ছেলেটা বোনকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো কোর্ট থেকে। পিছু পিছু এলো বাড়ির মহিলাগণ। পুরুষরা থেকে গেলেন রায় শোনার জন্য। রুদ্ধ অসহায় হয়ে তাকিয়ে রইল অচেতন হয়ে পড়ে থাকা মেয়েটার প্রত্যাগমন। মনে হলো কেউ তার রুহটাই ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভাগ্যে তার মেয়েটার সাথে থাকায় সহায়ও হলো না। সবাই যেতেই পুনরায় আদালতের কার্যক্রম শুরু হলো। ততক্ষণে জহির সাহেবও এসে পড়েছেন। জুহিকে পারমিশন দিতেই মেয়েটা ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করলো। জানালো তার ভাই কতগুলো মেয়ের সর্বনাশ করেছে, কতজনকে খুন পর্যন্ত করেছে। জুহির মুখনিসৃত কিছু বাক্য আর কিছু প্রমাণ যেন পুরো কেসটাকেই ঘুরিয়ে দিল। সে এটাও বলল তার ভাই অদ্রিজা আর রায়াকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল রেপ করার জন্য। সেখানে অদ্রিজার সন্তান পর্যন্ত মারা গেছে। তবে রুদ্ধর ইশারায় একটাবার মুখে আনেনি যে এই খুন অদ্রিজা করেছিল, বরং জানালো রুদ্ধ বউ আর বোনকে বাঁচাতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে তার ভাই আহত হয়েছিল আর শেষে মারা যায়। এমন সত্য জানার পর আদালত যেন নীরব হয়ে গেল। সবার মুখে আশ্চর্যতার ছাপ। রুদ্ধর উকিল যা পারেনি তা জুহি যেন এক লহমায় করে দিল। এটা খুনের মামলা থেকে সেলফ ডিফেন্সের কেস পরিণত হলো। সেলফ ডিফেন্সের ক্ষেত্রে সাধারণ কোনো শাস্তি হয় না, কিন্তু শুরু থেকে রুদ্ধ এভাবে বলেনি। বউয়ের কিছু হয়ে যায় এই আতঙ্কে ছেলেটা ভয়ে ছিল। সে বারবার বলেছে সে খুন করেছে আর সব প্রমাণ তার বিরুদ্ধেই ছিল, কিন্তু শুরুতে এমন করে বললে হয়তো তার মুক্তি হয়ে যেত। তাছাড়া জহির সাহেব কেসটাকে এমন জটিলভাবে উপস্থাপন করেছিলেন যে সবাই ভেবেছিল মুক্তি পাওয়াই কষ্টকর হবে। তবে আজ আর জহির সাহেব কোনো দুরুক্তি করলেন না। তবে সত্য জানায় ছেলেটার ফাঁসি আটকে গেল, কিন্তু পুরোপুরি মুক্তি মিলল না। সত্য গোপন করার জন্য আর এতদিন অযথা আদালতের সময় নষ্ট করার জন্য আদালত রুদ্ধকে 4 বছরের শাস্তি ঘোষণা করল। এর থেকে কমানো আর সম্ভব হয়নি। তবে এতেই যেন খানিকটা স্বস্তি পেল সকলে। অন্তত ছেলেটা একদিন তাদের নিকট ফিরে তো আসবে। সবাই স্বস্তি পেলেও পেল না কেবল রুদ্ধ। বউয়ের চিন্তায় অস্থির ছেলেটা, কিন্তু দেখতে যাওয়ার সুযোগও হলো না। আদালতে রায় শোনাতেই পুলিশ তাকে পুনরায় নিয়ে গিয়ে সেলে বন্ধ করে দিল। এর মাঝে কেটে গেল 2 দিন। মেয়েটা হাসপাতালে ভর্তি। তখন মেয়েটা এতটাই শকড হয়েছিল যে দুর্বলতার কারণে অচেতন হয়ে পড়লেও চোখ মেলে তাকালো 2 দিন পর। এই 2 দিন সবাই হত্যে দিয়ে পড়েছিল হাসপাতালে। পুনরায় মেয়েটার চোখ মেলতে না দেখে সবার যেন খাওয়া ঘুমই বন্ধ হয়ে গিয়েছিল। যখন মেয়েটা চোখ মেলল তখন যেন কারোর কাছে যাওয়াটাই সাহস হলো না। গেলেই মেয়েটা প্রশ্ন করবে, জবাব শুনে যদি মেয়েটা পুনরায় অসুস্থ হয়ে পড়ে। জুহিও 2 দিন কাটিয়েছে হাসপাতালে। কেউ না গেলেও সে এগিয়ে গেল। পাশে গিয়ে বসতেই অদ্রিজা প্রশ্ন করলো। জুহি বোঝানোর স্বরে জবাব দিল, 4 বছরের সাজা হয়েছে, এর থেকে কম করা সম্ভব হয়নি। আপনি তো বুঝদার, বলুন। আপনার অসুস্থতার খবর পেলে যে রুদ্ধ ভালো থাকবে না, নিজের সাহস বাড়ান। দেখতে দেখতে কেটে যাবে 4টা বছর, বুঝেছেন? অদ্রিজা হ্যাঁ না কিছুই বলল না। কেমন থম মেরে রইল। জুহি বোধ হয় এতে খানিকটা ভয় পেল। অদ্রিজা হঠাৎ তার একটা হাত নিজের পেটের ওপর নিয়ে নিল। ফুপিয়ে উঠে বলে উঠল, তার মানে আমার সন্তান প্রসব হওয়ার সময় লোকটা থাকবে না বুঝি? সবার আগে সে আমাদের সন্তানকে কোলে নেবে না? এবার জুহি থমকালো। কি বলছে মেয়েটা? সন্তান আসবে কোথা থেকে? সন্তান তো। সে বুঝতে না পেরে ভয়ে ভয়ে শুধালো, কিছু বলছেন? সন্তান প্রসব হবে মানে? আপনি জানেন না তাই না? আমি তো প্রেগনেন্ট, লোকটা কেউ তো জানাতে পারিনি। জবাবটুকু দিয়েই অদ্রিজা ডুকরে কেঁদে উঠল। জুহি যেন এখনো অবুঝ হয়ে আছে। বুঝতে না পেরে দৌড়ে বেরিয়ে এলো। সবাইকে জানাতেই সবাই চিন্তিত হয়ে ডাক্তারকে জানালো। ডাক্তার অনেকগুলো পরীক্ষা করে জানালেন, মেয়েটা একের পর এক হতে ব্রেনের ওপর প্রবল চাপ পড়াতে বাস্তবিকতা ভুলতে বসেছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা গুলিয়ে ফেলেছে। মেয়েটা আগেও একটা মানসিক ট্রমার মধ্যে ছিল। হয়তো পরিমিত ট্রিটমেন্ট আর যত্ন না পেলে
সেই ট্রমা আবার ফিরে আসবে। মেয়েটা ভুলে বসেছে তার সন্তান মৃত, হয়তো সন্তান জীবিত আছে, এই ভুল ধারণা নিয়েই কাটিয়ে দেবে মেয়েটা। সবাই যেন পুনরায় ভেঙে পড়ল। চিকিৎসা শুরু হলো মেয়েটার, কিন্তু কোনো ওষুধ যেন মেয়েটার ভ্রান্ত ধারণা নষ্ট করতে পারল না। পাগলের ন্যায় আচরণ করতে শুরু করলো। কখনো সন্তান মরে গেছে ভেবে আহাজারি করতো, তো কখনো সন্তান আসতে চলেছে ভেবে খুশিতে কেঁদে উঠত। ঘুমের ঔষধও যেন মেয়েটাকে ঘুম পাড়াতে সক্ষম হতো না। স্বামীর অনুপস্থিতি মেয়েটাকে এমনভাবে ভেঙে গুঁড়িয়ে রেখেছে যে আবার সেই পুরনো ট্রমায় মেয়েটা ফিরে গেল। সবাই যেন অথৈ সাগরে পড়েছিল। সবাই সময় দিত, হাসি খুশি রাখার চেষ্টা করত, যত্নে রেখেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ফলাফল যেন শূন্য। রুদ্ধর অপূর্ণতা কারোর দ্বারা পূর্ণ হয়নি। সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে ঔষধের দ্বারা খানিকটা সুস্থ হলেও পরিপূর্ণ সুস্থ আর হতে পারেনি মেয়েটা। তাহাজ্জুদের নামাজ শেষে আর দু চোখের পাপড়ি এক হয়নি অদ্রিজার। মনের ভেতর চলছে উৎকণ্ঠা, অস্থিরতায় যেন ঘিরে আছে চারপাশ থেকে। কেমন অদ্ভুত অনুভব হচ্ছে ক্ষণে ক্ষণে, আবার কোথাও যেন খুশিরা উপচে উপচে পড়ছে। ভোরের নামাজ শেষ হতেই আর রুমে থাকতে সক্ষম হলো না, ছুটে নেমে এলো নিচে। বাড়িটা তখনও নিস্তব্ধ। নামাজ শেষে সবাই বোধহয় পুনরায় ঘুমিয়ে পড়েছে সে ব্যতীত। আজ কতগুলো দিন বাদে কিচেনে প্রবেশ করলো। নিজ হাতে কিছু রান্না করবে বিধায় কারোর সাহায্য লাগলো না। একা হাতেই সেই ভোর রাত থেকে শুরু করে বিভিন্ন পদের রান্না শুরু করলো। লোকটা আসবে, তার হাতে রান্না করা খাবার খেয়ে ক্ষুধা মেটাবে, সেই তৃপ্তি দেখে সে খুশি হবে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আজ সে খুশি, আরও খুশি হতে চায়। এতদিন বাদে তার অপেক্ষা যে শেষ হতে চলেছে। ততক্ষণে সবাই উঠতে শুরু করেছে। নূর বেগম আর মরিয়ম বেগম নিচে নেমে এলেন। কিচেনে যেতেই বড় বৌমার কাণ্ড দেখে থমকালেন দুজন। মেয়েটাকে কতদিন পর দেখলো রান্না বসাতে। একমাত্র তখনই রান্না করে মেয়েটা, যখন ছেলেটার সাথে দেখা করার সুযোগ হয়। নিজ হাতে রান্না করে নিয়ে খাইয়ে আসে, তবে সেটাও খুব কম। প্রতিবার গিয়ে কান্নাকাটি করে একাকার হতো, তাই তো ছেলেটার বারণ ছিল মেয়েটাকে দ্রুত না নিয়ে যাওয়ার। দুই শাশুড়িকে একসাথে দেখে মিষ্টি হাসি উপহার দিল অদ্রিজা। তখনও কিছু রান্না বাকি। চুলায় বসানো সবজি নাড়াচাড়া করতে করতে দুই শাশুড়ির উদ্দেশ্যে প্রফুল্ল কণ্ঠে বলে উঠল, আপনারা দ্রুত রেডি হয়ে নিন, বুঝলেন? এখানে আর আসতে হবে না। তাকে আজ নিশ্চয়ই আপনারা আনতে যাবেন, তাই না? কারণ সবার জানাই ছিল। তবুও মেয়েটার শেষ প্রশ্নটুকু শুনে সবার কাছে সব যেন পরিষ্কার হয়ে উঠল। নূর বেগম অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন পুত্রবধূর পানে। আর 4 বছর 1.5 মাস বাদে ওনার ছেলেটা মুক্তি পেতে চলেছে, সাজা কেটে নিজ আলয়ে ফিরতে চলেছে। ঠিক 4 বছর আগে ছেলেটার সাজা ঘোষণা করা হয়েছিল। সে হিসেবে সময়টা এখন 2028 চলছে। মার্চের তীব্র গরমের ঘনঘটায় দিন পেরিয়ে যাচ্ছে। আজ মেয়েটার সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। স্বামীর ফিরে আসার খুশিতে মেয়েটার এত আয়োজন, এত ব্যস্ততা, অথচ মেয়েটা বোধহয় জানেই না আজ ছাড়ার দিন হলেও সেই দুপুর পেরিয়ে যাবে বোধহয় আস্তে আস্তে। তবুও মেয়েটার মন ভাঙল না। ছোট যাকে সাথে নিয়ে চুপচাপ কিচেন থেকে বেরিয়ে এলেন। ছেলেকে দেখার জন্য যে তিনিও মরিয়া হয়ে আছেন। সময় পেরোতেই অদ্রিজা রান্না শেষ করে দ্রুত নিজের রুমে ফিরে এলো। গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আজ কতগুলো দিন বাদে লোকটার জন্য নিজেকে শাড়িতে সজ্জিত করে নিল, তবে অঙ্গ জুড়ে আর কোনো সাজ চোখে পড়ল না। তৈরি হতেই রুম থেকে এসে শাশুড়িমাকে তাড়া দিতে শুরু করলো। নূর বেগম বৌমার অস্থিরতাটুকু বেশ বুঝলেন। তিনি ছেলের ফিরে আসার খুশির চেয়ে বৌমার খুশি দেখে বেশি খুশি বোধ হয়। কারণ এতদিন কাছ থেকে বৌমার কষ্ট দেখেছেন, পাগলামি দেখেছেন, ওনার ছেলেকে হারিয়ে অসহায় হয়ে ছটপট করতে দেখেছেন। এবার থেকে সব রোগ থেকে পুনরায় মুক্তি পাবে মেয়েটা। নূর বেগম নিজ দায়িত্বে সবাইকে তাড়া দিয়ে দ্রুত বের হলেন বাড়ি থেকে। বাড়ির বড় ছেলে ফিরে আসার খুশিতে কারো যেন ব্যস্ততার শেষ নেই। কেউ বাড়িতে অপেক্ষা করতে রাজি নয়, তাই তো 2 গাড়ি ভরে সবাই ছুটল পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। গাড়ি থেকে সবাই একে একে নেমে গেল, তবে নামলো না শুধু অদ্রিজা। এতক্ষণের উৎপল্লতা যেন এবার শেষ হয়ে গেল মেয়েটার। লোকটাকে দেখতে পাবে ভেবেই বুকের ভেতরটা কেমন করছে, বুকের ভেতর কেমন অসহ্য উচ্চাটন হচ্ছে।
নামার মতো যেন শক্তিটুকুও অবশিষ্ট নেই মেয়েটার মাঝে। রাশেদুল কাদের, রাদিফ কাদের আর বাকি দুই ভাই হেঁটে গেল ভেতরে। সেখানকার কার্যক্রম যত দ্রুত সম্ভব শেষ করলেন ওনারা, কারণ বাইরে দাঁড়ানো মানুষগুলো যে অধীর অপেক্ষায়। চারজন একত্রে এগিয়ে গেল রুদ্ধর কাঙ্ক্ষিত সেলটার দিকে। সাথে গেল একজন কনস্টেবল। তিনি সেল খুলে ভেতরে ঢুকে রুদ্ধকে এক সেট পোশাক দিয়ে পরলেন, পরে বেরিয়ে আসতে। এতক্ষণে নির্জীব বসে থাকা রুদ্ধ তা দ্রুত পালন করার চেষ্টা করলো। একবার তাকিয়ে দেখলো বাড়ির লোকগুলোকে। এতদিনে চিরচেনা সেই পোশাক ছিঁড়ে একটা প্যান্ট আর শার্ট জড়িয়ে হাসি মুখে বেরিয়ে এলো ছেলেটা। কৃষ্ণকায় পুরুষটি যেন এই কয়দিনে তুমুল পরিবর্তন হয়েছে। মাথার চুল বেড়েছে, দাড়ি লম্বা হয়ে গেছে, গায়ে ত্বকটা যেন আরও ফিকে পড়েছে। তবে সেসব দেখার অন্তরায় নেই কেউই। রুদ্ধ বেরিয়ে আসতেই দুই ভাই ছুটে গিয়ে দুপাশ থেকে জড়িয়ে ধরল শক্ত করে। বাচ্চাদের ন্যায় যেন কেঁদেই দিবে দুজনের ভাব। রুদ্ধর বুকটা মুচড়ে উঠল। এতদিন বাদে ভাইদের সান্নিধ্য পেয়ে ছোট্ট করে শুধালো। কেমন আছিস তোরা? দুই ভাইয়ের সহজ জবাব ভেসে উঠল তৎক্ষণাৎ। এখন থেকে খুবই ভালো থাকবো। রুদ্ধ কিঞ্চিত হাসল। ভাইদের ছেড়ে বাবা চাচার দিকে এগিয়ে গেল। নিজেই আবেগে জড়িয়ে ধরল ওনাদের। ওনারা কেবল ছেলের পিঠে হাত বুলিয়ে দিলেন। ছেলেকে সান্ত্বনা দিলেন নাকি নিজেদের দিলেন তা বোঝাই বড় মুশকিল। রুদ্ধ এবারেও ছোট্ট করে শুধালো। বাকিরা কোথায় আব্বু? বাইরে অপেক্ষা করছে। জবাব পেতেই রুদ্ধ যেন আর তর সইল না। বাবা চাচাকে ছেড়ে দ্রুত পা বাড়ালো বাহিরে আসার জন্য। পেছনে বাকিরাও এগিয়ে এলো। রুদ্ধ বাহিরে আসতেই নজরে পড়ল বাড়ির প্রত্যেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অনেক অপেক্ষার পর কিছু ফিরে পাওয়ার আনন্দটুকু সবার চোখে মুখে ভেসে উঠেছে। ভাইয়াকে নজরে পড়তেই আর বিন্দুমাত্র তর সইল না 21 পেরোনো যুবতী রায়ার। ছুটে গিয়ে ঝাপটে ধরল ভাইকে। চোখের পানি আটকে রাখতে সক্ষম হলো না। ফুপিয়ে উঠল মেয়েটা। রুদ্ধ আগলে নিল বোনকে। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কেবল মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালো। কেমন আছে আমার বার্ড? মেয়েটার ফুপানোর স্বরে জবাব ভেসে এলো। আমার ভাইয়া ফিরে এসেছে, এখন থেকে আর খারাপ থাকবো না আমি। রুদ্ধর মনে হলো বোনটা বয়সে খানিকটা বড় হলেও আজও সেই ছোট্ট চঞ্চল মেয়েই রয়ে গেছে। বোনকে বুক থেকে সরিয়ে মন ভরে মেয়েটাকে দেখলো। ছোট্ট বোনটাকে কতদিন বাদে দেখলো। এতেই মনে হচ্ছে কত যুগ। মায়ান হিয়ান দৌড়ে এলো ভাইয়ের নিকট। তারাও এখন আর বাচ্চা নেই, আগের তুলনায় বলিষ্ঠ হয়েছে। মুখে বড় বড় একটা ভাব আসতে শুরু করেছে। কিশোর বয়সের ছেলে দুটো কদিন বাদেই এসএসসি পরীক্ষা দিবে। ইস, সবার কত পরিবর্তন। তার দুর্ভাগ্য আপন মানুষগুলোর এই পরিবর্তন কাছ থেকে নিজ চোখে দেখতে পেল না। ভাগ্য যে তার সহায় ছিল না। ছেলেটা আনমনেই বলে উঠল। কত বড় হয়ে গেছে আমার বাচ্চাগুলো। সবাই রুদ্ধকে দেখল, শুধালো কেমন আছে। ছোট রূপাঞ্চল বড় পাপাকে দেখতেই ঝাঁপ শুরু করলো। বাচ্চাটাকে দেখে রুদ্ধ তাকালো মেজু ভাইয়ের পানে। রোনাক চোখের ইশারায় বোঝালো এটাই তার মেয়ে। রুদ্ধ আলতো হেসে কোলে তুলে নিল বাচ্চা মেয়েটাকে। আদর দিল সন্তুষ্ট চিত্তে। বাচ্চা মেয়েটা বোধহয় চিনল রুদ্ধকে। বাবা মা রোজ ছবি দেখায়, গল্প বলে যে। ফোকলা হেসে অস্পষ্ট ডেকে উঠল। বলো পাপা। রুদ্ধ যেন একটা হোঁচট খেল বড় পাপা ডাক শুনে। মনে হলো নিঃসন্তান তাকে পাপা বলে ডাকছে। মনে পড়ে গেল পুরনো স্মৃতি। তার বাচ্চাটা বেঁচে থাকলে এমন করেই ডাকতো, কত বড় হতো। প্রায় 3 বছর হয়ে যেত, চলতে পারতো। মেয়ে বা ছেলে যাই হতো তাকে পাপা পাপা বলে ডেকে পাগল করে দিত। কিন্তু ভাগ্য এক্ষেত্রেও যেন তার সাথে কঠোর খেলা খেলল। বুকে যেন ব্যথা হলো, কিন্তু কাউকে বুঝতে দিল না। নূর বেগম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ছুটে এসে ছেলেকে জাপটে ধরলেন। গলা ছেড়ে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। সন্তান দূরে থাকার কষ্ট বোধ হয় এক মাই ভালো জানেন। প্রতিনিয়ত তিনি আল্লাহর নিকট দোয়া করে গেছেন যেন ওনার ছেলেটা ভালো থাকে। ভালো কিছু মুখে তোলেনি, ছেলেটা খেতে পায় না বিধায় কত প্রহর গুনেছে। এই বুঝি দিন শেষ হলো আর ছেলেটা মুক্তি পেল। আজ সেই দিন এসেও গেল। খুশিতে তিনি নিজেকে আটকে রাখতে পারলেন না। এক হাতে রূপকে শক্ত করে ধরে রেখে অন্য হাতে মাকে ধরল রুদ্ধ। মায়ের অশ্রু মুছে দিয়ে মাথার ওপর একটা চুমো খেলো।
সবার দেখা পেল না কেবল নিজ অর্ধাঙ্গিনীর। কোথায় মেয়েটা? মেয়েটাকে এক পলক দেখার জন্য মনটা যে আকুতি বিকুলি করছে। চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে আছে, বুকটা খাকা করছে মেয়েটার দূরত্বে। কোথায় সে? আসেনি বুঝি? এত অভিমান! অস্থিরতা চেপে রাখতেই সক্ষম হলো না ছেলেটা। কাছাকাছি মা দাঁড়িয়ে থাকায় শুষ্ক ঢোক গিলেই শুধালো, আমার পাখি কই মা? নূর বেগম ছেলের ছটফটানি না বলতেই বুঝতে পারলেন। হাত বাড়িয়ে ছেলেটার কপলে ছোঁয়ালেন মমতা ভরে। নাতনিকে ছেলের থেকে নিজ কোলে নিয়ে দূরে স্থির দাঁড়ানো গাড়ির পানে তাকালেন। রুদ্ধও সেই বরাবর তাকালো। নূর বেগম ছেলেকে আর অপেক্ষা না রেখে মুচকি হেসে বলে উঠলেন, ওই যে ওই গাড়ির ভেতরে আছে তোর পাখি, অপেক্ষা করছে। যা গিয়ে দেখ কষ্টটুকু ভুলিয়ে দিতে পারিস কিনা মেয়েটার। পুলিশ স্টেশনের চত্বরে মানুষের আনাগোনা অবাধ। হয়তো পুলিশ কোনো অপরাধীকে হাতে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে আসছে, কেউ বা সাজা কেটে মুক্তির স্বাদ পেয়ে পরিবারের সাথে বাড়ি ফেরার পায়তারা করছে। কারোর চোখে কষ্ট তো কারোর চোখে সন্তুষ্টির হাসি। তবে অনেকেই আছে যারা প্রতিনিয়ত অপরাধ করে ধরা পড়ে, দুদিন পর ছাড়া পায়, কিন্তু পুনরায় আবার অপরাধ করে। এই মানুষগুলোর চোখে বোধ হয় নেই কোনো ক্লেশ, নেই মুক্তির স্বাদ। তারা থাকে নিরেট, নির্লিপ্ত। মনে হয় এটাই তাদের প্রতিদিনকার রুটিন। এদের মধ্যে রুদ্ধ আর তার পরিবার অন্যতম। ছেলেটার অপরাধ তো অনেক করেছিল, কিন্তু সাজা পেয়েছে স্ত্রীর একটা ভুলের জন্য। তবে এর জন্য ছেলেটার মাঝে কোনো অনুশোচনা নেই, বরং ছিল এক অদম্য গর্ব। মেয়েটা যা করেছিল তাতে সে সুখ পেয়েছিল, তবে তা করেছিল হাজারো কষ্টের আড়ালে। একটা ভুল তাদের মাঝে তৈরি করেছে দূরত্ব, দুজনকেই দিয়েছে মানসিক যন্ত্রণা, মেয়েটাকে করেছে মানসিক বিকারগ্রস্ত। তবে এতদিন বাদে সব যেন খানিকটা স্বাভাবিক হওয়ার পথে। আজ দীর্ঘ 4 বছর বাদে ছেলেটার মুক্তি পেল 4 দেওয়ালের আবদ্ধ জেল থেকে। ওপরওয়ালা তাদের দূরত্ব মিটিয়ে কাছে ফেরার পুনরায় সুযোগ করে দিল। নূর বেগম ছেলেকে গাড়িটা দেখিয়ে দিয়ে বাকি সবাইকে ইশারায় বলে সেখান থেকে চলে গেলেন। পিছু পিছু গেল বাড়ির প্রতিটি সদস্য। রুদ্ধ যেন নিজের সম্মুখ হারিয়েছে, এক নজরে তাকিয়ে আছে গাড়িটার পানে। ওর ভেতরে বসে আছে তার প্রাণ, তার জীবন। কতদিন বাদে মেয়েটাকে দেখতে পাবে, ছুতে পাবে, শক্ত করে বুকে আঁকড়ে ধরতে পারবে। ভাবতেই বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দও হতে শুরু হলো। ছেলেটার ভুলে গেল তার ওদিকে যেতে হবে। মানুষের এত আনাগোনাও যেন ধ্যান ছুটাতে ব্যস্ত হলো। অনবরত ছুটে চলা হৃদস্পন্দনের শব্দ যেন চারিপাশের অবস্থানরত মানুষগুলোও স্পষ্ট শুনতে পেল। হঠাৎ এক গাড়ির হর্নের শব্দে ধ্যান ছুটল রুদ্ধর। তখনই মনে হলো সে কেন এখনো দাঁড়িয়ে আছে। তার তো দ্রুত ছুটে যাওয়া উচিত তার পাখির কাছে। ভাবতেই আর 1 সেকেন্ড স্থির না থেকে দ্রুত বড় বড় কদম ফেলে এগিয়ে গেল স্থির গাড়িটার দিকে। গাড়ির দরজা খোলার জন্য হাত বাড়ালো, তখন মনে হলো হাতটা কেঁপে উঠল। রুদ্ধ পুনরায় একটা শুষ্ক ঢোক গিলেই সন্তর্পণে দরজা খুলে ভেতরে উঠে বসলো। মেয়েটা পাশেই বসা, তবে মাথাটা এমন করে হেলিয়ে রাখা যেন এখনই গাড়ির সিটের সাথে মিশে যাবে। রুদ্ধ কয়েক সেকেন্ড শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কেবল বউকে সেভাবেই দেখে গেল, কিন্তু মেয়েটাকে কাছে পেতে মনটা যেন আকুলি বিকুলি করে উঠল। ওই মায়াবী মুখখানা দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত শান্তি মিলছে না, আর তার তো এই মুহূর্তেই শান্তি প্রয়োজন। রুদ্ধ আর এক মুহূর্ত দেরি না করে বউকে এক হ্যাঁচকা টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল নিজের বক্ষপানে। কত বৃহৎ সময় পর মেয়েটাকে নিজ বুকে জায়গা দিতে সক্ষম হলো আজ। এতদিনে যেন বুকটা একটু শান্তি পেল, স্বস্তি পেল। তবে শ্বাসের গতি তীব্র রূপ ধারণ করলো। এত শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হলো মেয়েটার হাড্ডি মাংস সব এক করে ছাড়বে। এতদিনের দূরত্ব যেন মিটিয়ে নিতে চাইছে ছেলেটার সামান্য আলিঙ্গনের মাধ্যমে। অদ্রিজা এতক্ষণ হাঁসফাঁস করছিল, ভেবেছিল লোকটার সামনে কাঁদবে না, হোক তার সুখের। তাই তো লোকটার উপস্থিতি বুঝেও নিচের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে ধরে রেখেছিল। কিন্তু স্বামীর সামান্যতম স্পর্শ যেন মেয়েটার প্রতিশ্রুতি ভঙ্গ করে দিল। নিজেও 2 হাতে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এতদিনের জমানো কষ্টটুকু যেন স্বামীর সান্নিধ্যে এসে সব নির্মূল করে দিতে চাইছে মেয়েটা।
রুদ্ধ বুঝলো, বুকটা কম্পিত হলো, তবুও বউকে থামাতে বলল না। কাঁদুক না, তার বুকে একটু। সময় প্রায় 10 মিনিট গড়ালো। কারো মুখে কোনো কথা নেই। বদ্ধ গাড়ির ভেতর কেবল তীব্র শ্বাস আর ফোপানের শব্দেই মুখরিত। মেয়েটার কান্না থামার যেন কোনো নামই নিচ্ছে না। রুদ্ধর পক্ষে আর সম্ভব হলো না মেয়েটার কান্না শোনার। ফলে মেয়েটাকে বুক থেকে টেনে তুলল, কিন্তু কোল থেকেই সরালো না। দুহাতের আঁচলায় কোমল মুখখানা আগলে নিয়ে তাকালো অসহায় দৃষ্টিতে। মেয়েটার মুখখানা চাক্ষুষ হতেই বুকের কোথাও যেন একটা ধাক্কা খেল রুদ্ধ। এই অদ্রিজা আর আগের অদ্রিজা নেই। গোলগাল মুখখানা শুকিয়ে গেছে, চোখের নিচে বড় ডার্ক সার্কেল স্পষ্ট ফুটে উঠেছে। ফর্সা রংটাও যেন ফ্যাকাশে হয়ে গেছে, আর শরীরে আছে কেবল কতগুলি হাড্ডি। সাময়িক দূরত্ব মেয়েটার এমন হাল করে ছেড়েছে আল্লাহ। হে কেমন তোমার রূপ অদ্রিজা, আমার জিনিসের এত অবহেলা কেন পাখি? রুদ্ধর মুখনিশ্চিত প্রশ্ন দুটো ভীষণ কাতর শোনালো। অদ্রিজা এতে আরও ফুপিয়ে উঠল। রুদ্ধ নিজ হাতে সেই ঝরে পড়া বিন্দু বিন্দু পানিকণা মুছে দিয়ে মেয়েটার কপালে নিজের ওষ্ঠ চেপে ধরল পরম আবেশে। গরম নিঃশ্বাসে ভরে উঠল মেয়েটার মুখখানা। বিড়বিড় করে আওড়ালো ছেলেটা। তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না পাখি। আমি ছিলাম তো, তবু কেন তো অযত্ন? কারণ আমার যত্ন নেওয়ার জন্য আপনি আমার নিকটে ছিলেন না রুদ্ধ। আমি যে আপনি বিহীন কিছুই না। ধরা কণ্ঠে ছোট ছোট কয়েকটি বাক্য উচ্চারণ করতে সক্ষম হলো কেবল মেয়েটা। চোখ বুঝে তখনও স্বামীর ছোঁয়া অনুভব করতে ব্যস্ত। রুদ্ধ বিমর্ষ জবাব পেয়ে তৎক্ষণাৎ মেয়েটার সারা মুখ জুড়ে চুমুর বর্ষণ ঘটাতে শুরু করলো। অদ্রিজা টু শব্দ করল না। এই পাগলামিটুকু দেখার জন্য সে কত রজনী নিদ্রাহীন কাটিয়েছে। পথপানে আকুল হয়ে চেয়েছে। বারবার মনে হয়েছে এই বুঝি এলো লোকটা, আজ পেয়েছে এতদিন বাদে কাঙ্ক্ষিত জিনিস। রুদ্ধ নিজের কার্য শেষ করে তাকালো বউয়ের চোখে। এতক্ষণে অদ্রিজাও চক্ষু মেলে তাকালো স্বামীর রক্তিম চক্ষু দুটি পানে। সে তো কেঁদে নিজের দুঃখটুকু জাহির করলো, কিন্তু এই লোকটা যে তাও পারছে না। সে তো বেশ বোঝে লোকটা এখন ঠিক কেমন অনুভব করছে। অদ্রিজাও এতদিন বাদে দেখলো স্বামীর পরিবর্তনটুকু। হাত বাড়িয়ে ছোঁয়ালো স্বামীর কপলে। বড় বড় চুলগুলো এসে কপাল ঢেকে দিচ্ছে। লম্বা দাড়িগুলো এলোমেলো হয়ে আছে। চোখ দুটো আর নাকটা ব্যতীত আর যেন কিছুই দেখা যাচ্ছে না। স্বামীর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অদ্রিজা। লোকটাকে যেন তার চেনাই যাচ্ছে না। এতে মেয়েটার আরও বেশি করে কান্না পেল, কিন্তু স্বামী তার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কান্নাদের আটকে রাখার চেষ্টায় মত্ত হলো। মুখে হাসি ফুটিয়ে মজার স্বরে বলে উঠল, আপনাকে দেখতে বোন মানুষের মতো লাগছে। বউয়ের হাসি দেখেও হাসি এলো না রুদ্ধর। মেয়েটার করুণ অবস্থা তার বুকের রক্তক্ষরণ ঘটাচ্ছে প্রতি পদে পদে। শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই যেন। বুঝতে বাকি নেই মেয়েটা ঠিক মতো খাবারটুকুও খায় না। এত মানুষ থাকতেও তার না থাকাটুকুই বুঝি ভারী পড়েছিল মেয়েটার ওপর। নিজেও মেয়েটার মতো শত কষ্টে মিথ্যা হাসির রেশ ফুটিয়ে তুলল মুখে। নিজেও খানিকটা মজার স্বরে আওড়ালো, আর তোমাকে পাটকাঠির মতো লাগছে পাখি। মজার মাঝেও যেন এক আকাশ পরিমাণ অসহায় ঝরে পড়ল রুদ্ধর কথায়। অদ্রিজা বুঝল সবই, কিন্তু বলার মতো কিছুই খুঁজে পেল না। নিজেকে আড়াল করতে স্বামীর লম্বা চুলগুলোর মাঝে হাত বুলিয়ে দিতে দিতে মিষ্টি হেসে আওড়ালো, আগে রুদ্ধকে দেখতে চাইছি। দ্রুত সেলুনে চলুন, বাড়িতে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে কিন্তু। রুদ্ধ বুঝল না বাড়িতে আবার কে অপেক্ষা করছে। সবাই তো ছুটে এসেছিল তাকে নিতে। অবাক হয়ে শুধালো, কার কথা বলছো পাখি? কেন, আমাদের ছেলে অপেক্ষা করছে তো, সে তার বাবাকে দেখার জন্য। রুদ্ধর বুকটা ধক করে উঠল। তাদের ছেলে? মেয়েটা কী সব বলছে? তাদের সন্তান তো 4 বছর আগেই। তাহলে কি মেয়েটা পুনরায়? বিচক্ষণ ছেলেটার বুঝতে যেন মুহূর্ত সময় লাগলো না বউয়ের কি হয়েছে। কিন্তু কই, কেউ তো তাকে এই ব্যাপারে একটাবার বলেনি। কি ভেবেছিল এসব জানলেই কষ্ট পাবে সে? আর এখন বুঝি পাচ্ছে না? কণ্ঠটা কেঁপে উঠল। বাবার সত্তা যেন কেঁদে উঠতে চাইল। ওই চোখ বউকে দেখাতে চাইল না। পুনরায় মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরল নিজের বক্ষ মাঝে। নিজেকে সান্ত্বনা দিবে নাকি মেয়েটাকে বুঝাবে, এটা সে নিজেই বুঝল না।
কিছু উচ্চারণ করার সাধ্যই হলো না, কেবল মেয়েটাকে বুকে নিয়ে নিশ্চুপ বসে রইল। সময় খানিকটা পেরোতেই নিজেকে কিছুটা সামলে নিল। মেয়েটাকে বুক থেকে তুলে ছোট্ট করে বলে উঠল, এখন যাই তাহলে আমরা, বাড়িতে সবাই অপেক্ষা করছে তো। বাড়িতে আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেল। পুলিশ স্টেশন থেকে সরাসরি স্যালনে গিয়েছিল। বাকি সবাই আগে বাড়ি ফিরে আসলেও অদ্রিজা ছিল স্বামীর সাথে সাথে। স্বামীকে সেই আগের রূপে ফিরিয়ে এনে তবেই ফিরেছে বাড়িতে। নিচে সবাই অপেক্ষা করলেও রুদ্ধ আগে ছুটে গেল নিজের রুমে। 4 বছর পর পা রাখলেও মনে হচ্ছে ঠিক সেই আগের মতোই আছে রুমটা। কোথাও কোনো পরিবর্তন আসেনি বিন্দুমাত্র। মেয়েটা সব কিছুর খেয়াল রাখলেও শুধু নিজের যত্নটুকু রাখেনি। মেয়েটা কি জানতো না এই সব কিছু নয়, বরং মেয়েটার ভালো থাকাতেই তার ভালো থাকা। গোসল করে ওয়াশরুম থেকে ফিরতেই আগের ন্যায় হাতের কাছে পোশাকগুলো পেয়ে গেল। সামনে দেখতে পেল দণ্ডায়মান অর্ধাঙ্গিনীকে, ঠিক যেন সেই 4 বছর আগের সংসার জীবন। অদ্রিজা নিজ হাতে স্বামীর চুলগুলো মুছে দিল। গাড়িতে বসে সন্তানের কথা উচ্চারণ করলেও এতক্ষণে তা ভুলে বসেছে মেয়েটা, যার রুদ্ধর জন্য স্বস্তিদায়ক। ফ্রেশ হতেই অদ্রিজা অপেক্ষা করলো না, স্বামীর হাত ধরে টেনে নিয়ে গেল নিচে। নিচে সবার ভিড়। নাসিমার ঈশানীয় রুদ্ধ জেলে যাওয়ার পর থেকেই এই বাড়িতে থাকতে শুরু করেছিল। ভাইয়ের অনুপস্থিতিতে রোনাকের সাথে মিলে সব দায়িত্ব পালন করে গেছে নাসিম ছেলেটা। ভাই যাতে একটা অভিযোগ করার সুযোগ না পায় তার জন্য যা করা প্রয়োজন সব করেছে। কেবল ভাইয়ের একান্ত জিনিসটাকে সুস্থ করে রাখতে পারেনি। এটাই বোধহয় সবচেয়ে বড় আফসোস সবার জন্য। সকালে অদ্রিজার হাতের রান্না করা খাবারগুলোই গরম করে রুদ্ধকে পরিবেশন করা হলো। কেবল ছেলেটাই খেতে বসেছে। বাকি ভাই বোন বাবা চাচারা চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। এদের অবস্থা দেখে রুদ্ধ যেন অস্বস্তি হলো। মনে হলো নিজ বাড়িতেই জামাই আদর পাচ্ছে, মানছে অনেকগুলো দিন বাড়ি ছাড়া ছিল, তাই বলে এমন করতে হবে? এতদিনের পোড়া রুটির স্বাদের পরিবর্তে অর্ধাঙ্গিনের হাতের রান্নার স্বাদ পেতে যেন তৃপ্তিতে ভরে উঠল মন। মনে হচ্ছে কতগুলো যুগ বাদে আবার সেই স্বাদ, সেই সুখময় পরিবেশ, ভাই বোনের আহ্লাদ আর খুনসুটি ফিরে পেয়েছে। একবার তো ভেবেছিল এসব আর পাবেই না, অর্ধাঙ্গিনীকেও একা রেখে চলে যেতে হবে। কিন্তু ওপরওয়ালার দয়ায় যেন আজ সব পুনরায় ফিরে পেল। এ যেন তার জন্য পরম পাওয়া। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত বাড়িতে কাটলো ছেলেটার, কিন্তু আর অপেক্ষা সইল না। একজনের সাথে দেখা করা যে তখনও বাকি। বাড়ি থেকে বের হবে জানাতেই যেন বিচলিত হলো অদ্রিজা। ভয়ে মেয়েটাকে এমনভাবে আশ্রয়ে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে এখন সামান্য স্বামীর বাহিরে যাওয়ার কথা শুনতেই মনে হচ্ছে স্বামী পুনরায় তাকে একা করে দিয়ে চলে যাবে। মেয়েটার অবস্থা দেখে প্রতি মুহূর্তে রুদ্ধ যেন কেবল আতঙ্কিত হয়ে পড়ছে। জানতো মেয়েটা তাকে ছাড়া ভালো থাকবে না, তাই বলে এতটা অসুস্থ হয়ে পড়বে, এত ভীত হবে। মনে মনে প্রশ্ন জাগলো, কার ভালোবাসা বেশি গভীরতা ছিল? কে করেছে বেশি স্যাক্রিফাইস, সে নাকি মেয়েটা? রুদ্ধ অদ্রিজাকে কোনো মতে বুঝিয়ে রেখে বাড়ি থেকে বের হলো। কাউকে সাথে নিল না, একাকী এগিয়ে গেল নিজেদের চিরচেনা সেই কবরটাতে। সে কাউকে কখনো জানায়নি নিজ হাতে সন্তানের কবর গড়ে রেখে গিয়েছিল এখানে। ভেবেছিল আসার পর সেই কবরের আর অস্তিত্ব খুঁজে পাবে না, কিন্তু অবাক হলো যখন দেখলো কবরটা কেউ যত্ন নিয়ে আগলে রেখেছে। কবরের ওপর ফুল গাছের বর্ষণ হয়েছে, বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে উপরে ছাদের ন্যায় করে দিয়েছে। কে করেছে এসব? অদ্রিজা। কিন্তু তার যা মানসিক অবস্থা, তাতে এসব করা সম্ভব? সে তো জানেও না তার সন্তান এখানে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। জানা নেই কে করেছে এসব। অনেক খবরাখবর রাখলেও এ বিষয়ে তার অজানাই, আপাতত জানার চেষ্টাও করলো না। কয়েক পা এগিয়ে কবরের কাজ ঘেঁষে বসে পড়ল জমিনে। অসহায় নেত্র মেলে তাকিয়ে থাকলো কবরের পানে। পরক্ষণেই সন্তানের মাথায় হাত বুলিয়ে দেওয়ার ন্যায় কবরের ওপর নিজের হাতের ছোঁয়া দিল। কার্যরত অবস্থায় বিড়বিড় করে শুধিয়ে উঠল, কেমন আছেন আপনি? মিস করেছিলেন আব্বুকে? অপেক্ষা করেছিলেন আমার জন্য? দেখুন আমি এসেছি। একটু লেট হলো, এর জন্য রেগে নেই তো আপনি? প্রশ্ন করলেই বুঝি জবাব পাওয়া যায়? তবুও বাবার মন যেন বুঝে নেয়। সন্তান জবাব দিয়েছে, তার দেরি করে আসায় সন্তান অভিমান করেছে। সেই অভিমান ভাঙাতে নিজের মতো করে পুনরায় বলে উঠল বিড়বিড় করে, বাবার উপর অভিমান করতে নেই, জানেন তো
আপনার মা এখনো বাচ্চা, আপনার মতো। তাকে সামনে আসতে যে একটু দেরি হতোই। তবে ভাববেন না, এখন থেকে আমাদের রোজ দেখা হবে, কথা হবে, অনেক গল্প করব, কেমন? কিন্তু সব আপনার মায়ের আড়ালে। আমরা দুজন মিলে আবার আপনার মাকে সুস্থ করে তুলব, কেমন? তাকে যে সুস্থ হতেই হবে আমার জন্য। আপনি আর আপনার মাকে দেখা দিয়েন না। এতে যে সে অসুস্থ বুঝতে পারেন না।